হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি সর্বাণী চলে এসেছি আজকে আবার নতুন একটি গল্প নিয়ে। শিবরাম চক্রবর্তীর লেখা শিবরাম কিশোর রচনা সম্ভার থেকে নেওয়া হর্ষবর্ধন এবং ষাঁড়। শুনতে থাকুন একটি হাসির গল্প, হর্ষবর্ধন এবং ষাঁড়। পাগলা ষাঁড়ের হাত থেকে আত্মরক্ষার একটা উপায় প্রায়ই বাতলাতেন সনাতন খুড়ো। উপায়টি নির্ঘাত তাঁরই যে আবিষ্কার করা তা ঠিক বলা যায় না। আদতে তা এক সুপ্রাচীন দার্শনিক সিদ্ধান্ত। প্রবীণ সেই ভূয়দর্শী নাকি বলে গেছেন, ষাঁড় ক্ষেপে তাড়া করে এলে পালিও না, কি মূর্ছিত হয়ে পড়ো না। বিচলিত হবার কিছু নেই। সামনে দাঁড়িয়ে ষাঁড়কে তাড়া করারও দরকার নেই। অটলভাবে তার সামনে দাঁড়িয়ে তাকে বক দেখাবি। তাহলেই অবশ্য কি হেতু তা বলা কঠিন। তৎক্ষণাৎ লজ্জিত হয়ে ফিরে যাবে ষাঁড়, অধঃপতনে চলে যাবে। অর্থাৎ যদি কথোপকথনের স্থলে তত্ত্বটা আমরা উদ্ঘাটিত করতে চাই, তা এই দাঁড়ায়, পাগলা ষাঁড়ের হাত থেকে বাঁচতে চাও? আগে হ্যাঁ। কেন? সে উপায় তো তোমার নিজের হাতে। তবু সনাতন কাল থেকেই সবাই ষাঁড়ের দ্বারা তাড়িত হয়ে হাতের চেয়ে পায়ের ওপর বেশি নির্ভর করে এসেছি, হর্ষবর্ধনরাও। কিন্তু আজ যে কি দুর্মতি হলো, শ্রীহর্ষের শ্রীমান গোবর্ধনের প্ররোচনায় সে সনাতন মতে অবস্থান হয়ে পড়ল। আর তার ফলে যে ব্যতিক্রম ঘটে গেল ষড়দর্শনে বা ষাঁড় দর্শনে, তার কি ব্যাখ্যা দেয় জানি না, কিন্তু প্রত্যক্ষ দর্শনে তা খুব রোমাঞ্চকর। গোড়া থেকে তাহলে বলা যাক ব্যাপারটা। কোথায় নাকি যাত্রা হচ্ছে বা হবার কথা হচ্ছে, তা খবর পেয়ে জবর করে জানার জন্য দু ভাই বেরিয়েছিলেন। কিন্তু পাঁজি দেখে বোধহয় যাত্রা হয়নি। ফুটপাতের পদক্ষেপ করে কয়েক পা না এগোতেই হর্ষবর্ধন হঠাৎ গোবর্ধনের গায়ে অনেকটা ঢলে পড়লেন, অনেকটা পদ্মার ঢলুনির মতোই। আশেপাশের কারোর তাতে খাড়া থাকবার কথা নয়, তলিয়ে যাবার কথা। গোবর্ধনকেও রাস্তায় তলাতে হয়েছে। রাস্তার মাঝখানে এমন করে গায়ে পড়া কি ভালো? ধুলো ঝরে তীক্ষ্ণ কণ্ঠে কথাটা সে দাদাকে বোঝাতে যাচ্ছে। হেন কালে দেখলে দাদা ততোধিক রুষ্ট হয়ে আরো কয়েকজনের উপর রীতিমতে চড়াও হয়েছেন। এসব কি হচ্ছে মশাই? গোবর্ধন একেবারে সপ্তমে। কিছুই করেনি লোকটা, কেবল আম খাচ্ছিল আর তার খোসাগুলো ছড়িয়ে ছড়িয়ে এধারে ওধারে ছুটছিল। ইতস্তত বিক্ষিপ্ত আনুকূল্যে বা দৈবের কৃপায় এইমাত্র নিজেকে সামলেছেন। পড়তে পড়তে অধঃপতনের হাত থেকে বেঁচে গেছেন কোনো গতিকে। আম খাচ্ছি বললে লোকটা, নিশ্চিন্ত মুখে বলল, এবং তেমনি নিরুদ্বেগে আটি চুষতে লাগলো। বাস্তবিকই লোকটার কি দোষ? সে তো খোস মেজাজে আম খাচ্ছে। দোষ যদি কিছু হয়ে থাকে তো খোসার। গোবর্ধনেরও মনে হলো, আর দোষেরই কথা যদি বলো, খোসাই বা কি এমন অপরাধী? তার দাদাও তো কিছু কম যায় না। সূক্ষ্মভাবে বিচার করলে একমাত্র বলতে হয় গোবর্ধন ন্যায়পরায়ণতার পক্ষপাতী। আর বলতে কি, তখনও গায়ের জ্বালা যায় না, তখনও সে দাদার ব্যথায় কাতর। আম খাচ্ছেন তো খান, তো দেখতেই পাচ্ছি। হর্ষবর্ধন রুখে উঠেছেন। কিন্তু আপনি খাবেন আম, আমরা খাবো আচার, একই রকম। গোবর্ধন বলে, বাহ বাহ। উক্ত ব্যক্তির আম্রভোজন বা দাদার বাগযোজন কাকে যে সে বাহবা দিলে বোঝা গেল না। আমি তো আপনাদের আছাড় খেতে বলিনি, আপনারা খাচ্ছেন কেন? আমি তো কেবল আম খাচ্ছি বললে সে লোকটা। আছাড় খেতে বলিনি, আম খাচ্ছেন তো আমার মাথা কিনেছেন আর কি, বললেন হর্ষবর্ধন। আম যেন আর কেউ খায় না। আম খাচ্ছেন খান, কিন্তু আমাদের মাথা খাচ্ছেন কেন? আপনার আম খাবার ফলে আমার দাদা যদি কারো ঘাড়ে গিয়ে পড়ে, সে রাস্তা থাকবে? আমার দাদাকে দেখেছেন? গোবর্ধন তার দেদীপ্যমান দাদার দিকে আম্রবেশী দৃষ্টি আকর্ষণ করলে তার ঘাড় মাথা থেতলে যাবে না? অমন বৃহদাকার হর্ষবর্ধনের দৃষ্টান্তে ভদ্রলোক বিচলিত হলো না।
আরেকটা আমের খোসা ছাড়াতে শুরু করলো, আর ছাড়াতে ছাড়াতে বললে, কি করব বলুন, আমরা তো খোসা সমেত খাই না, আপনারা খান কিনা জানি না, তবে গরুতে খাই আমি জানি। তাহলে গরু আর আপনি একসঙ্গে খেতে বসলেই ভালো হয় নাকি, বললেন হর্ষবর্ধন। তাই বসবেন দু ভাই এবার থেকে। আপনি খাবেন আম আর আমরা খাবো আমের আচার, এটা কি ভালো? দেখতে একটু দৃষ্টিকটু হয় নাকি? গোবর্ধন উৎসাহিত হয়ে উঠেছে ততক্ষণে। আমের আচার হলেও বা কথা ছিল। আম্রনিষ্টকে পরিত্যাগ করে কয়েক পা এগোতে না এগোতেই আবার এক অনিষ্ট, পুনশ্চ এক ফেচাং, আরেক বিচ্ছিরি ব্যাপার। ফুটপাতের একটা আলগা পাথরের তলায় জল জমানো ছিল। হর্ষবর্ধনের পায়ের চাপে একেবারে একাধার থেকে তীর বেগে বেরিয়ে এসে গোবর্ধনকে লাঞ্ছিত করেছে। তার জামা কাপড় একসা। আরে আরে, পায়ের তোরা থেকে পিচ করে মারে কে রে? আবার কি দোলের রং বাহারের দিন এলো নাকি? হর্ষবর্ধন যেমন বিস্মিত তেমনি পুলকিত। এই ভুই ফোড়কাটা কোথা থেকে এলো দাদা? গোবর্ধন কিন্তু তত খুশি নয়। ইস, জামা কাপড় কোথাও ফাঁক রাখেনি। কাদা কি রে হাঁদা, খাসা মানিয়েছে তোকে। হর্ষবর্ধন উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। তোর চেহারাতে খোলতাই হয়েছে খুব। বলতে বলতে যেই না তিনি পা তুলতে গেছেন, তার পায়ের চাপ থেকে নিষ্কৃতি পেয়ে পাথরটা অন্য ধার থেকে আরেক দফা বেরিয়ে এসে তার দফা রফা করে দেয়। তাকেও বেশ মানানসই করে তোলে। বাহ বাহ, তোফা, জোড়ও মিলেছে বটে। গোবর্ধন দেখে আর চোখ ফেরাতে পারে না। একেই বলে সর্বজীবে সমদৃষ্টি। এতক্ষণে সে আরাম পায়। ভগবান আছে বই কি, আলবাত আছে। কাপড়ের চেহারা বদলানোর সাথে সাথে হর্ষবর্ধনের মুখের চেহারাও বদলেছেন। তিনি বলেন, ছে, এত বড় ফুটপাতে কিন্তু এর কোথাও কিছু পা ফেলার জো আছে? রাস্তায় তো গাড়ি মোটরে ঘিস ঘিস, নেমেছে কি খরচ, কিন্তু ফুটপাতে নিস্তার কই। এখন বড় বড় রাস্তা, কিন্তু পথ কোথায়? আমি তো রাস্তার কোনো দোষ দেখি না। এক যাত্রায় পৃথক পোল হলে কি ভালো হতো নাকি? একজন মোটরে চেপে যাবে, আরেকজন মোটর চাপা পড়বে, এটা কিরকম? হনুমানের ভাগ্যে যা, জাম্বমানের ভাগ্যেও যদি তাই হয় তাহলেই আমি খুশি, বলেছে সমদর্শক গোবর্ধন। তা তো খুশি হই, হবি না কেন? এখন একটা ডাইনিং ক্লিনিং দেখ দেখি, এগুলো কাশবার ব্যবস্থা করা যাক। দূরদৃষ্টির পরে দাদার দূরদৃষ্টি খুলতে থাকে, কিন্তু খুব দৃষ্টি নিক্ষেপ করতে হলো না। ডাইনিং ক্লিনিং অদূরেই ছিল, নাকের ওপরেই একেবারে। এবং বলতে কি, ডাইনিং ক্লিনিং ওলারাই তার মুখের কথা না খসতেই তাকে অভ্যর্থনা করলো। এই যে এই যে, আপনার সামনেই আমরা আছি, চলে আসুন, কোনো দ্বিধা না করেই চলে আসুন। অদ্ভুত যোগাযোগ তো, যেখানে বাঘ সেখানে সন্ধে, যেখানে দাঙ্গা সেখানেই দারোগা, এমন তো দেখা যায় না। হর্ষবর্ধনও বিস্ময়ে বিষম খান। যা বলেছেন মশাই, অদ্ভুত যোগাযোগ। ওই পাথরের উপরেই আমাদের এই ডাইনিং ক্লিনিং নির্ভর করছে। সত্যি বলতে হলে কত জায়গায় যে দোকান খুলেছিলাম, কিন্তু হয়নি। কবার যে খদ্দেরের কাপড় চোপড় সব মেরে দিয়ে পাত্তাড়ি গোটাতে হলো, তবু মশাই চওড়া কপাল খুলল না। লোকে বলতো পাথর চাপা কপাল। সে যে ওই ফুটপাতের পাথর তাকে জানতো। অবশেষে এই পাড়ায় এসে এই পাথর পেলাম, আর প্রাণও পেয়েছি। দিনের মধ্যে কাজ কেবল ওই পাথরটার তলায় ঘন্টায় ঘন্টায় জল ঢালা, জল ঢেলে কাদা জমিয়ে রাখা, ব্যাস। এও এক রকমের পাথর পূজা, কি বলেন? এখানকার ইতর ভদ্রেরও গুণ গাইতে হয় অবশ্যই। সকলেরই বেশ উঁচু না, নিচের দিকে দৃষ্টি নেই কারো। আপনাদেরও দয়া আছে, সে কথা বলতে হয় বই কি। বক্তৃতা শুনে গোবর্ধন তো তাজ্জব, আর হর্ষবর্ধন একেবারে পাথর। আরেকখানা পাথর বলতে হয় বই কি। ব্যবসা বুদ্ধি কাকে বলে বোঝ, ভালো করে বোঝ গোবরা।
পাথরটাকে পেরিয়ে আর একটু এগোতেই এবারে এলো সেই ষাঁড়। এলো ঠিক বলা যায় না, সমস্ত ফুটপাত জুড়ে তেমনি শুয়ে থাকলো। হর্ষবর্ধন রায় কাছাকাছি এলেন। ফুটপাত ত্যাগ করে পথে নামাও দেয়। ট্রাম, বাস, মিলিটারি ভ্যান ভ্যাঁ ভ্যাঁ করে কিংবা না করেই ছুটছে। আর এদিকে ফুটপাতের ষাঁড় বাবা জীবন 1 ফুট পথও ফাঁকা রাখেনি। হর্ষবর্ধন সকাতারে বললেন, পথ ছাড়ো বাপু। গোবর্ধন সংস্কৃত করে জানালো, পথং দেহি, কিন্তু কাকস্য পরিবেদনা। সেই বিরাট দেহের নড়নচড়নের কোনো লক্ষণ দেখা গেল না। অগত্যা গোবর্ধন চন্দ্র ডিঙিয়েই যাওয়া যাক বলে যেই না ডিঙি মেরে সেই ষাঁড়ের ওপর দিয়ে দাদাকে পথ দেখাতে গেছে, কেন তার কি খটকা লাগলো বলা ভার। ষাঁড়ও অমনি উঠে পড়েছে এক ঝটকায়। নিজের ওপরে অপর কারো লম্ফঝম্প তার তেমন ভালো ঠেকলো না বলেই বোধ হয়। এদিকে সমুদ্র লঙ্ঘনের মুখে আটকে গিয়ে আঠার মতো ষাঁড়ের পিঠে লেপতে থাকলো গোবর্ধন। ষাঁড়টা লেজের ঝাপটা মারলো, কিন্তু মাছি তো নয় যে উড়ে যাবে, এবং মাছি এমনকি একটা দাঁড় কাকের চেয়েও বেশি ভারী বলে তার বোধ হতে লাগলো। এমন দুর্যোগে হৃষ্টপুষ্ট হর্ষবর্ধনকে সে দেখতে পেল। চোখের সামনে দেখবা মাত্র তার ধারণা হলো তার পিঠের উপর যে দুর্ভোগ চেপে বসেছে সে ও ছাড়া আর কেউ নয়। গরুর আর কত বুদ্ধি হবে, আর ষাঁড় তো গরুরই নামান্তর। অতএব বোঝাকে গুঁতিয়ে পিঠ হালকা করার জন্য হেলে দুলে হর্ষবর্ধনের দিকে সে এগোতে লাগলো। ষাঁড়ের পিঠ থেকে চেঁচিয়ে বলল গোবরা, বক দাদা বক। বক 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 রে, বকে কি হবে? বললে ওকে শুনবে না বুঝতে পারবে? বললে হর্ষবর্ধন। গরুরা কি বাংলা জানে? আহা, বকতে কি বলছি, সে বকা নয়, সনাতন খুড়োর সেই বক, সেই বকের কথাই বলছি। গোবর্ধন খোলসা করে দিতেই হর্ষবর্ধনের তখন মনে পড়ে যায়, ও সেই বক, বক দেখানোর বক, তাই বল। হর্ষবর্ধনেরও মন তখন বলছে, পালাও, ষাঁড়ের সামনে দাঁড়িও না। কিন্তু মন পালাও বললে কি হবে, পা নেবার তার ইচ্ছে নেই তখন। পায়ের দিকে না, তার সমস্ত মন তখন ওই হাতের দিকে। নিজের কনুইয়ের তাবে ষাঁড়টাকে এক হাত দেখে নেবার মতলব তার। ত্রিভঙ্গম ঠামে দাঁড়িয়ে ষণ্ডেশ্বরকে তিনি বক দেখিয়েছেন, তিনিও দেখিয়েছেন, আর ষাঁড়ও গুঁতো দিয়েছে। কর্ণের যেমন অক্ষয় কুণ্ডল কবচ নিয়ে জন্ম, হর্ষবর্ধনেরও তেমনি ভুঁড়ি নিয়ে জন্মেছিলেন বলে গুজব। ভাগ্যের ষাঁড়ের গুঁতো জন্মগত সেই পেল্লাই ভুঁড়ির ওপর পড়েছিল, তাই রক্ষে, না হলে কি হতো বলা যায় না। হর্ষবর্ধন মারা পড়লেন না, শুধু চিৎপাত হয়ে পড়লেন। আর সেই সংঘর্ষের প্রবল আলোড়নে গোবর্ধন ষাঁড়ের পীঠস্থান থেকে ফুটপাতে খসে পড়ল। বক দর্শনের বিপরীত চালের কথা সনাতন খুড়ের কাছে যখন তোলা হলো, তিনি বললেন, সামনে কেন, ষাঁড়ের পেছনে বক দেখাবে তো। লেজের দিকে দেখালে কি ষাঁড় দেখতে পাবে? পেছনে কি তার চোখ আছে? হর্ষবর্ধন অবাক হয়েছেন। ষাঁড়ের তো পশ্চাৎ দৃষ্টি নেই, তেমনি লেজের দিকে সিংহ তো নেই। সনাতনের নাতি শ্রীমান আধুনিক দাদামশাইয়ের হয়ে জবাব দিয়েছেন, সেটাও একটা প্রিভিলেজ নিশ্চয়ই। কোনো এক বাজে লেখকের গল্পের বই পড়ার পোক্ত হয়েছে, তার জবাব থেকে তার টের পেতে মোটেই দেরি হলো না।